আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো এবং নিরাপদে আছো। আজকে উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের অনলাইন ক্লাসে তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা গত লেকচারে জারণ বিজারণ বিক্রিয়া সমতাকরণ সম্পর্কিত যে গাণিতিক সমস্যা ছিল সেই কয়েকটা নিয়মের গাণিতিক সমস্যা আমরা সমাধান করেছিলাম। আজকে আরও 2-3টি গাণিতিক সমস্যা সমাধান করব। পাশাপাশি আমরা এই জারণ বিজারণ বিক্রিয়া নিয়ে কি ধরনের সৃজনশীল হতে পারে সেসব বিষয়ে স্টাডি করব। তো তার আগে দেখো, গতদিন আমরা এরকম কয়েকটি জারণ বিজারণ বিক্রিয়া সমতাকরণ বিক্রিয়া দেখেছিলাম। তো এখানে তোমাদের বলেছিলাম যে এই যে জারণ বিজারণ সমতাকরণ বিক্রিয়াগুলো আছে এগুলো বারবার প্র্যাকটিস করে আয়ন ইলেকট্রন বিনিময় পদ্ধতিতে বারবার প্র্যাকটিস করে এগুলো একেবারে ঠুটস্থ করে ফেলতে হবে, যাতে করে দেখেই বোঝা যায় যে এই জারকের সঙ্গে এই বিজারক এই মাধ্যমে এত অনুপাতে বিক্রিয়া করে। এটা ভালোভাবে রপ্ত করতে হবে আর কি। আচ্ছা, তো আজকে আমাদের প্রথম যে গাণিতিক সমস্যাটি সেটি হচ্ছে, দেখো যে 1.2 গ্রাম সোডিয়াম ক্লোরাইড এর অম্লীয় দ্রবণ থেকে, অম্লীয় বলতে এখানে সালফারিক অ্যাসিড দেওয়া হয়েছে, যে 1.2 গ্রাম সোডিয়াম ক্লোরাইডের অম্লীয় দ্রবণ থেকে ক্লোরিন বিমুক্ত করতে কত আয়তন 0.05 মোলার পটাশিয়াম ডাইক্রোমেটের দ্রবণ লাগবে এবং কত গ্রাম ক্লোরিন বিমুক্ত হবে। তাহলে এই গাণিতিক সমস্যাটির দুটি অংশ আছে। দেখো, প্রথম অংশে বলা হয়েছে যে এই সোডিয়াম ক্লোরাইডের একটা অম্লীয় দ্রবণ আছে যার ভর হচ্ছে 1.2 গ্রাম এবং সেই দ্রবণ থেকে ক্লোরিন বিমুক্ত করতে বা সোডিয়াম ক্লোরাইডের সঙ্গে পুরোপুরি বিক্রিয়া করতে পটাশিয়াম ডাইক্রোমেটের কত আয়তন লাগবে, এবং পটাশিয়াম ডাইক্রোমেটের যে দ্রবণটির আয়তন বের করতে বলা হয়েছে সেই দ্রবণের ঘনমাত্রা দেওয়া আছে 0.05 মোলার। এটা একটি অংশ। আর একটি অংশ হচ্ছে যে সোডিয়াম ক্লোরাইড বিক্রিয়া করে কত গ্রাম ক্লোরিন বিমুক্ত করবে। তো আমরা কিন্তু পটাশিয়াম ডাইক্রোমেটের সঙ্গে সোডিয়াম ক্লোরাইডের যে জারণ বিজারণ বিক্রিয়াটি আছে এই বিক্রিয়াটি কিন্তু আমরা সমাধান করিনি, কিন্তু পটাশিয়াম ডাইক্রোমেটের সঙ্গে পটাশিয়াম আয়োডাইডের যে বিক্রিয়া আছে, পটাশিয়াম ডাইক্রোমেটের সঙ্গে পটাশিয়াম আয়োডাইডের যে জারণ বিজারণ বিক্রিয়া আছে সমতাকরণ অম্লীয় মাধ্যমে, সেটি কিন্তু আমরা প্র্যাকটিস করেছি। যেমন দেখো, পটাশিয়াম ডাইক্রোমেটের সঙ্গে পটাশিয়াম আয়োডাইড, এই যে প্রথম বিক্রিয়াটি দেখো যে পটাশিয়াম ডাইক্রোমেটের সঙ্গে পটাশিয়াম আয়োডাইড অম্লীয় মাধ্যমে 1:6 অনুপাতে বিক্রিয়া করে। তো এই বিক্রিয়াটার অনুরূপ করে আমরা যদি সোডিয়াম ক্লোরাইডের সঙ্গে বিক্রিয়াটি লিখতে চাই, তাহলে পটাশিয়াম ডাইক্রোমেট আমি কিন্তু তোমাদের বলেছিলাম যে হ্যালোজেন অণুগুলো এরা কিন্তু জারক, কিন্তু এদের লবণ যেগুলো আছে, হ্যালোজেন পরমাণু যেগুলো আছে সেগুলো যখন অনুগঠিত হয় বা দ্বিপরমাণু অণু, যেমন ফ্লোরিন অর্থাৎ F2, Cl2, ব্রোমিন 2 বা আয়োডিন 2, এরা কিন্তু জারক। কিন্তু এদের যে লবণ আছে যেমন পটাশিয়াম আয়োডাইড, তারপর সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম আয়োডাইড, এরা কিন্তু আবার বিজারক। তাহলে পটাশিয়াম ডাইক্রোমেটের সঙ্গে সোডিয়াম ক্লোরাইডের বিক্রিয়া আমরা ওখানে দেখলাম, জারণ বিজারণ বিক্রিয়া। অবশ্যই যেহেতু পটাশিয়াম আয়োডাইড 6 অনুপাতে বিক্রিয়া করেছে, তাহলে এটাও 6 অনুপাতে হবে, ইন্টু 7 অনু পানি হবে। 7 অনু পানি তো না, 7 অনু সালফারিক অ্যাসিড। তাহলে এইদিকে যা আছে তাই উৎপন্ন হবে, অর্থাৎ 4 অনু পটাশিয়াম সালফেট, পটাশিয়াম তো না, সরি সোডিয়াম সালফেট আর কি, এখানে সোডিয়াম সালফেট হবে। আমরা যদি একটু কেটে দিই, 4 অনু পটাশিয়াম সালফেট, না পটাশিয়াম সালফেট সোডিয়াম। আচ্ছা, আমরা এই বিক্রিয়াটা একটু দেখি, পটাশিয়াম সালফেট সোডিয়াম সালফেট, সরি। তাহলে 4 অনু পটাশিয়াম সালফেট ঠিক আছে, 4 অনু, আমরা যদি বিক্রিয়াটা আবার একটু দেখি, 4 অনু পটাশিয়াম সালফেট এটা ঠিক আছে, প্লাস ক্রোমিয়াম সালফেট উৎপন্ন হবে। ক্রোমিয়াম আছে এখানে 2টি, তাহলে ক্রোমিয়াম সালফেটের সঙ্গে হচ্ছে এটি, ক্রোমিয়াম সালফেট প্লাস আয়োডিনের জায়গায় এখন হবে ক্লোরিন,
যেহেতু 6 অণু ক্লোরিন পরমাণু, তাহলে 3টি ক্লোরিন অণু হবে। পানিও হবে 7 অণু, 7 অণু পানি হবে। পাশাপাশি এখন আমরা দেখি সমতাকরণ হয়েছে কিনা। যেমন পটাশিয়াম হচ্ছে 4 2 8টি, এখানে 4 হবে না। পটাশিয়াম সালফেট, তাহলে পটাশিয়াম 2টি ঠিক আছে, সালফেট এখানে 1টি, আর হচ্ছে এখানে আছে 7টি টোটাল। তাহলে উৎপাদে আছে 1টি সালফেট, এখানে 3টি, টোটাল 3 আর 1 4টি। তার মানে আরও 3টি সালফেট লাগবে। তাহলে সালফেট আমাদের উৎপাদে আছে হচ্ছে 60টি সালফেট, সরি বিক্রিয়কে আছে 60টি সালফেট যৌগমূলক। আর উৎপাদে দেখতে পাচ্ছি আমরা এখানে 1টি, এখানে 3টি, তাহলে 3 আর 1 4, তাহলে আরও লাগবে 3টি। তাহলে 3টি যদি হয়, তাহলে সোডিয়াম সালফেট যদি আমরা দেই, সোডিয়াম সালফেটের সংকেত হচ্ছে এটি, সোডিয়াম সালফেট। এটা 3 অণু দিতে হবে, কারণ সোডিয়াম আছে কিন্তু 6টি, তাহলে এখানে 3 2 6টি সোডিয়াম হয়ে গেল। ওকে, তাহলে সমতাকরণ হয়ে গিয়েছে। তাহলে আমরা এই যে এই বিক্রিয়াটির আলোকে এখানে যে জারণ বিজন বিক্রিয়াটি লিখলাম, এটা কিন্তু তোমরা সমতাকরণ করে নিতে পারো এই বিক্রিয়ার আলোকে। কিভাবে সমতাকরণ করতে হবে? পটাশিয়াম ডাইকার্বনেটের ক্ষেত্রে জারক, পটাশিয়াম ডাইকার্বনেট জারক, জারকের জন্য এটা কিন্তু ওই গাণিতিক সমস্যার অংশ না, এটা আমি একটু আলাদাভাবে একটু বলছি। আমি আবারও বলছি, এটা কিন্তু গাণিতিক সমস্যার অংশ না। আমরা যদি এটাকে ধরো এই ধরনের সমতাকরণ যদি আবার পরীক্ষা আসে, তখন আমরা কীভাবে করব? পটাশিয়াম আয়োডাইডের সঙ্গে পটাশিয়াম ডাইকার্বনেটটা করেছি, কিন্তু সোডিয়াম ক্লোরাইডের সঙ্গে তো করা হয়নি। সেক্ষেত্রে যদি করতে চাই, তো পটাশিয়াম ডাইকার্বনেট তোমাদের জানোই যে একটি জারক, আর হ্যালোজেন পরমাণুর যে লবণ আছে তারা কিন্তু বিজারক। তাহলে পটাশিয়াম হচ্ছে জারক। জারক যদি হয়, তার জারকের জন্য বিজন অর্ধবিক্রিয়া আমি কীভাবে লিখবো? আমি সব কিছু লিখছি না। বিজন অর্ধবিক্রিয়া, এখানে দর্শক আয়ন বাদ দিয়ে ডাইক্রোমেট আয়ন লিখতে হবে। তোমরা তো জানো যে অম্লীয় মাধ্যমে ক্রোমিয়ামের জারণ অবস্থা এখানে আছে +6, +6 থেকে হচ্ছে +3 হয়, +6 থেকে +3 হয় অম্লীয় মাধ্যমে। এটা আমাদের ওই টেবিল থেকে মুখস্থ করতে হবে। তাহলে +6 থেকে +3 হতে হলে অবশ্যই 3টি ইলেকট্রন গ্রহণ করতে হবে। তো 3টি ইলেকট্রন গ্রহণ করে 1টি ক্রোমিয়াম, তাহলে এখানে ক্রোমিয়াম আছে 2টি, তাহলে গ্রহণ করবে আসলে 6টি ইলেকট্রন। তাহলে মোট ইলেকট্রন গ্রহণ করবে 6টি। ওকে, এখানে 7টা অক্সিজেন আছে, তার মানে বিপরীত পাশে আছে, এখানে 2 দিই, 2 ক্রোমিয়াম। 7 অণু পানি হবে, 7 অণু আমরা পানি লিখলাম। আর 7 অণু পানিতে যে হাইড্রোজেন যুক্ত করা হলো 14টি, সেই 14 হাইড্রোজেন ব্যালেন্স করার জন্য এই পাশে আমাদের 14টি হাইড্রোজেন আয়ন লিখতে হবে। তো এটা হচ্ছে বিজন অর্ধবিক্রিয়া, এটাকে 1 নম্বর সমীকরণ আমরা করবো। তারপর 2 নম্বর অংশটা কি, যে এখানে আমাদের বিজারক হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, অর্থাৎ ক্লোরাইড আয়ন। বিজারক হচ্ছে ক্লোরাইড, তাহলে বিজারকের জন্য জারণ অর্ধবিক্রিয়া, বিজারকের জন্য জারণ অর্ধবিক্রিয়া যদি আমরা লিখি, জারণ অর্ধবিক্রিয়া, আর এটা হচ্ছে বিজারণ অর্ধবিক্রিয়া। বিজারণ অর্ধবিক্রিয়া। ওকে, তা ক্লোরাইড থেকে তো ক্লোরাইড 1টি ইলেকট্রন দান করলে ক্লোরিন হবে, কিন্তু ক্লোরিন তো এইভাবে থাকে না, ক্লোরিন হচ্ছে দ্বিপরমাণু গ্যাস, তাহলে ক্লোরিন 2 হবে, তার মানে 2 ক্লোরাইড, 2 ক্লোরাইড 2টি ইলেকট্রন দান করে ক্লোরিন অণু হবে। তো এটাকে হচ্ছে 2 নম্বর সমীকরণ দ্বারা করব। এখন আমাদের কি করতে হবে? অর্ধবিক্রিয়ায় এর মধ্যে ইলেকট্রনের সমন্বয় করতে হবে, ইলেকট্রন আদান প্রদানের সমন্বয় করতে হবে। যেমন এখানে জারক গ্রহণ করেছে 6টি ইলেকট্রন, এখানে বিজক দান করেছে 2টি ইলেকট্রন, তাহলে সমতাকরণ করার জন্য 2 নম্বরকে অবশ্যই আমাদের 3 দ্বারা গুণ করতে হবে। তো 2 নম্বরকে 3 দ্বারা গুণ করলে, তাহলে 2 গুণন 3, 2 নম্বর 3 দ্বারা গুণ করে আমরা 1 নম্বর সমীকরণের সাথে যোগ করব। তো 2কে যদি আমরা 3 দ্বারা গুণ করি কি হবে? 6 ক্লোরাইড মাইনাস 6 ইলেকট্রন, আর এখানে 3 ক্লোরিন। তারপরে যদি আমরা 1 নম্বরের সাথে যোগ করি, 1 নম্বরটা যদি নিচে লিখি, ডাইক্রোমেট, ইলেকট্রন গ্রহণ করেছে 6 ইলেকট্রন, হাইড্রোজেন আয়ন আছে 14টি, এবং 2 ক্রোমিয়াম 3+,
প্লাস 7 অণু পানি। এটাকে যদি আমরা যোগ করি তাহলে 6 ইলেকট্রন কেটে যাবে, যা থাকবে তার সঙ্গে দর্শকায়ন সহ লিখলে এরকম একটি আমরা সমতাকরণ সমীকরণ পাবো। তাহলে আমরা জারণ বিজন সমতাকরণটাও শিখে ফেললাম। যা হোক, তাহলে এই যে জারণ বিজন বিক্রিয়াটি এখানে লেখা হয়েছে এই অংশের জন্য, যে এখানে সোডিয়াম ক্লোরাইডের অম্লমাদ দ্রবণের সঙ্গে পটাশিয়াম ডাইক্রোমেটের জারণ বিজন বিক্রিয়া, তো সেখানে আমরা দেখতে পাচ্ছি 1 মোল পটাশিয়াম ডাইক্রোমেট 6 মোল সোডিয়াম ক্লোরাইডের সঙ্গে বিক্রিয়া করে। তোমাদের প্রথম অংশে কি বলা হয়েছে যে সোডিয়াম ক্লোরাইড 1.2 গ্রামে সোডিয়াম ক্লোরাইডের সঙ্গে কত আয়তন পটাশিয়াম ডাইক্রোমেট বিক্রিয়া করবে, যে পটাশিয়াম ডাইক্রোমেটের ঘনমাত্রা দেওয়া আছে। আর ঘনমাত্রা থেকে আয়তন বের করার আমরা যে নিয়ম জানি, ঘনমাত্রা থেকে আয়তন বের করার, ঘনমাত্রা সি সমান হচ্ছে মোল ভাগ আয়তন। ঘনমাত্রা সমান হচ্ছে মোল ভাগ আয়তন। তো আমরা যদি ঘনমাত্রা জানি, আয়তন বের করতে চাই, আয়তন বের করতে চাইলে আমাদের কিন্তু মোল সংখ্যা জানতে হবে। তাহলে কোনো রাসায়নিক উপাদানের যদি আমাদের আয়তন বের করতে বলা হয়, ঘনমাত্রা দেয়া আছে, তাহলে অবশ্যই আমাদের মোল সংখ্যা জানতে হবে। এবং মোল সংখ্যা জানতে হলে অবশ্যই তার আণবিক ভর জানতে হবে। পাশাপাশি আণবিক ভরকে যদি আমরা প্রদত্ত ভর দ্বারা ভাগ করি, W/m, এটা হচ্ছে মোল সংখ্যা। তেমন আমরা যদি কোনো রাসায়নিক পদার্থটা চিনি তাহলে অবশ্যই তার আণবিক ভরও বের করতে পারবো, কিন্তু প্রদত্ত ভরটা কিন্তু জানি। তাহলে প্রদত্ত ভরটা বের করতে হবে। কীভাবে বের করবো? দেখো, এখানে 1 মোল পটাশিয়াম ডাইক্রোমেট সমান 294 গ্রাম, এটা আণবিক ভর ক্যালকুলেশন করা হয়েছে। পটাশিয়াম 39.1, ক্রোমিয়ামের পারমাণবিক ভর আছে, এগুলো ক্যালকুলেশন করলে মোট 294 গ্রাম হবে। তাহলে 294 গ্রাম পটাশিয়াম ডাইক্রোমেট 6 ইন্টু সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর কত? সোডিয়াম হচ্ছে 23 আর ক্লোরিন হচ্ছে 35.5, অর্থাৎ 58.5। তাহলে 6 ইন্টু 58.5 করলে 351 হয়। তাহলে আমরা বিক্রিয়া থেকে দেখতে পাচ্ছি যে 351 গ্রাম সোডিয়াম ক্লোরাইড বিক্রিয়া করে 294 গ্রামের সঙ্গে। তাহলে 1.2 গ্রাম, গাণিতিক সমস্যা আছে 1.2 গ্রাম, 1.2 গ্রাম বিক্রিয়া করবে এই গ্রাম পটাশিয়াম ডাইক্রোমেটের সঙ্গে। তাহলে আমরা পটাশিয়াম ডাইক্রোমেটের ভরটা পেয়ে গেলাম। তাহলে ভরকে আণবিক ভর দ্বারা ভাগ করলে আমরা মোল পেয়ে যাব। তারপর মোলকে যদি মোলের সঙ্গে যদি আমরা মোলকে যদি ঘনমাত্রা দ্বারা ভাগ করে নিই তাহলে কিন্তু আমরা আয়তনটা পেয়ে যাবো। যেমন এই ফর্মুলাটা আছে, এই ফর্মুলায় প্রদত্ত ভর বসানো হয়েছে, আয়তনটা মিলিলিটার বের হবে। আণবিক ভরটা আমরা ক্যালকুলেশন করে নিচ্ছি 294 গ্রাম। ওকে, তার ঘনমাত্রাটা হচ্ছে 0.05 মোলার। তাহলে এভাবে এই নিয়মেরও গাণিতিক সমস্যা আসতে পারে। তাহলে প্রথম যে অংশটুকু আছে যে পটাশিয়াম ডাইক্রোমেটে কত আয়তন লাগবে, সেটা কিন্তু আমরা বের হয়ে গেল। এখন আরেকটি অংশ হচ্ছে যে কত গ্রাম ক্লোরিন বিমুক্ত হবে। এখানে 1.2 গ্রামের সঙ্গে কিন্তু বলা হয়েছে 1.2 গ্রাম সোডিয়াম ক্লোরাইড এর অম্লীয় দ্রবণ পটাশিয়াম ডাইক্রোমেটের সঙ্গে বিক্রিয়া করলে কত গ্রাম ক্লোরিন বিমুক্ত হবে। এটা হচ্ছে সেকেন্ড পার্ট এই ম্যাথে। তো আমরা বিক্রিয়া থেকে দেখতে পাচ্ছি যে 351 গ্রাম সোডিয়াম ক্লোরাইড থেকে ক্লোরিন বিমুক্ত হচ্ছে 3 মোল, অর্থাৎ 213 গ্রাম, কারণ ক্লোরিনের আণবিক ভর হচ্ছে 71। তাহলে 3 দ্বারা গুণ করলে 213 পাবো। তাহলে 351 গ্রাম সোডিয়াম ক্লোরাইড থেকে আমরা ক্লোরিন পাচ্ছি 213 গ্রাম। 1 গ্রাম থেকে কত পাবো আর 1.2 গ্রাম থেকে কত পাবো। তো ইজিলি এই গাণিতিক সমস্যাটি সমাধান হয়ে যাবে। আচ্ছা, এরপর পরের যে গাণিতিক সমস্যাটি আছে সেটার দিকে যদি আমরা যাই, কি আছে যে 25 সিএম কিউব। সিএম কিউব মানে তো তোমরা জানো যে মিলিলিটার। 25 মিলিলিটার ফেরাস সালফেট দ্রবণকে জারিত করতে 25 সিএম কিউব ফেরাস সালফেট দ্রবণকে জারিত করতে পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণের ঠিক 20 সিএম কিউব দ্রবণের প্রয়োজন হয় যদি পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণের ঘনমাত্রা 0.05 মোল পার লিটার, অর্থাৎ মোলারিটিতে দেওয়া আছে 0.05 মোল পার লিটার হয়, তবে আয়রন দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করো। ফেরাস সালফেট তো বিজারক আর পটাশিয়াম ডাইক্রোমেট হচ্ছে জারক, তার মানে এখানে একটা জারণ বিজন বিক্রিয়া ঘটবে। এবং জারণ বিজন বিক্রিয়াও এক ধরনের টাইট্রেশন বিক্রিয়া, অম্লক্ষার টাইট্রেশনের মতো। এবং টাইট্রেশন বিক্রিয়ার ক্ষেত্রে আমরা কোনো দ্রবণের ঘনমাত্রা জানি, তার সাপেক্ষে যদি অপর কোনো দ্রবণের ঘনমাত্রা বের করতে চাই, অবশ্যই ওই যে V1S1 V2S2 যে ফর্মুলা আছে সেটা করতে হবে এবং একজনের মোল সঙ্গে আরেকজনের কাছে লিখতে হবে। অর্থাৎ এই বিক্রিয়াটি, অর্থাৎ পটাশিয়াম ডাইক্রোমেটের সঙ্গে ফেরাস সালফেটের যে জারণ বিজন বিক্রিয়া আছে সেটা সমতাকরণ সমীকরণটা আমাকে অবশ্যই জানতে হবে। তো আমরা কিন্তু যদি ওইটার দিকে দেখি, আমরা তো এটা সমীকরণ সমতাকরণ করেছিলাম। আমরা যদি এদিকে যাই, দেখো
পটাশিয়াম ডাইকার্বনেটের সঙ্গে ফেরাস সালফেট, এই যে বিক্রিয়াটি আছে, এটা কিন্তু আমরা সমতাকরণ করেছি। তার মানে সমতাকরণ তোমার যদি জানা থাকে, মনে থাকে, তাহলে এখান থেকে তুমি বিক্রিয়াটি লিখে এদের সম্পর্কটা বের করতে পারবা যে 1 মোল পটাশিয়াম ডাইকার্বনেট সমান 6 মোল ফেরাস সালফেট। তাহলে পটাশিয়াম ডাইকার্বনেটের মোল সংখ্যা যাবে ফেরাস সালফেটের সামনে, ফেরাস সালফেটের মোল সংখ্যা যাবে পটাশিয়াম ডাইকার্বনেটের সামনে। ফর্মুলা যেটা হবে, অর্থাৎ ফর্মুলাটা হচ্ছে V1S1 সমান, অনেক সময় V1M1 লেখা হয়, V2S2। তাহলে এটা যদি পটাশিয়াম ডাইকার্বনেটের আয়তন এবং ঘনমাত্রা হয়, তাহলে এর সামনে আসবে ফেরাস সালফেটের মোল সংখ্যা। ফেরাস সালফেট কত মোল দেখলাম আমরা? 6 মোল দেখলাম। আবার যদি দেখি, ফেরাস সালফেট ছিল 6 মোল। ওকে, আর V2S2 অর্থাৎ ফেরাস সালফেটের আয়তন এবং ঘনমাত্রা যদি এটি হয়, V2S2 হয়, তাহলে এর সামনে আসবে পটাশিয়াম ডাইকার্বনেটের মোল সংখ্যা। পটাশিয়াম ডাইকার্বনেট দেখলাম হচ্ছে 1 মোল। তোমাদের ফর্মুলাটা লেখা হয়ে গেল। এখন আমরা কি বের করতে হবে? আয়রন দ্রবণের ঘনমাত্রা। আয়রন দ্রবণের ঘনমাত্রা অর্থাৎ S2 আমাদের বের করতে হবে। এটা আমরা ধরেছি VO2S2 ধরেছি আয়রনের ফেরাস সালফেটের ঘনমাত্রা বা এবং আয়তন আর কি। তাহলে আমরা S2 যদি বের করতে চাই, তাহলে S2 সমান 6 V1S1 ডিভাইডেড বাই V2। V1টা কি ছিল? পটাশিয়াম ডাইকার্বনেট জারকের আয়তন। কত আয়তন? এই যে দেওয়া আছে 20 cm3, তাহলে 20। আর S1টা কি? S1 হচ্ছে পটাশিয়াম ডাইকার্বনেটের ঘনমাত্রা। পটাশিয়াম ডাইকার্বনেটের ঘনমাত্রা কত? 0.05 মোল পার লিটার বা মোলার, ভাগ V2টা কি? V2 হচ্ছে পটাশিয়াম ফেরাস সালফেটের আয়তন 25 cm3। এখান থেকে কিন্তু আমরা ইজিলি বের করতে পারবো যে ঘনমাত্রাটা হচ্ছে 0.24 ক্যালকুলেশন করলে আমরা পাবো মোল। আর ঘনমাত্রা যদি এইভাবে লেখা আছে মোল পার লিটার আমরা লিখবো। এইভাবে জার্ন বিজন বিক্রিয়ার সমতাকরণ সমীকরণের সাহায্য নিয়ে আমাদের এই ধরনের গাণিতিক সমস্যাগুলো এভাবে সমাধান করতে হবে। ওকে, আমরা এর পরবর্তী গাণিতিক সমস্যায় যাই। দেখো, একটা সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে। সৃজনশীলটি আমরা কিভাবে সমাধান করতে পারি বা সৃজনশীলটি কিভাবে থাকতে পারে সেটা দেখো। এখানে 3টি পাত্র দেওয়া আছে, 3টি কন্টেনার আছে, এ এবং ই পাত্র। এ পাত্রে কি আছে? অক্সালিক অ্যাসিড আছে। অক্সালিক অ্যাসিডের ঘনমাত্রা আছে, আয়তন আছে। আর ডি পাত্রে পটাশিয়াম পারম্যাঙ্গানেট আছে। তোমাদের জানো যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট হচ্ছে জারক, যেটার আয়তন দেওয়া আছে 15 ml। সালফুরিক অ্যাসিড আছে ই পাত্রে, তার সঙ্গে শুষ্ক ফেরাস সালফেট দ্রবণ আছে, অর্থাৎ ফেরাস সালফেটের শুষ্ক দ্রবণ যার মধ্যে সালফুরিক অ্যাসিড আছে, যার আয়তনটা হচ্ছে 12 ml। মানে শুষ্ক কেন বলা হয়েছে? কারণ হচ্ছে তোমরা তো জানোই যে ফেরাস সালফেটের আবার আর্দ্র দ্রবণ যেটি অর্থাৎ সবুজ ভিট্রিয়াল যেটি, সেটা কিন্তু 7 অনু পানিযুক্ত থাকে। সেটি কিন্তু না, শুষ্ক, একবার শুষ্ক ফেরাস সালফেট, কোনো পানিযুক্ত নেই। ওকে, তাহলে যে ইনগ্রিডিয়েন্টগুলো বা যে তথ্যগুলো দেওয়া আছে সেগুলো আমরা দেখলাম। এখন কি বলা হয়েছে? যে ডি ও ই পাত্র মিশ্রিত করলে লোহার পরিমাণ কতটুকু পাবে, এটা একটা অংশ। এটা ধরো গ নাম্বার প্রশ্ন, যে ডি ও ই পাত্র মিশ্রিত করলে লোহার পরিমাণ কতটুকু পাবে, বা ঘ নাম্বার প্রশ্ন মনে করো। এবং এ ও ডি পাত্রে দ্রবণ একত্রিত করলে একটি বিশেষ বিক্রিয়া ঘটে এ এবং ডি, যা যুগপৎ বলে অনুমান করা হয়। যুগপৎ বলতে তোমরা তো জানো যে একই সঙ্গে ঘটে, জোড়ায় ঘটে আর কি। তাহলে দুটি অংশ এই সৃজনশীলের প্রশ্ন দেওয়া আছে, দুটি। তোমাদের জানো সৃজনশীলের দুটি অংশ থাকে, গ এবং ঘ নাম্বার, প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা আর কি। তো আমরা তাহলে এখানে কিভাবে সমাধান করতে পারি? দেখো, প্রথম অংশটি যদি সমাধান করতে চাই, যে ডি ও ই পাত্র যদি মিশ্রিত করা হয়, তাহলে লোহার পরিমাণ কতটুকু পাবে, মানে লোহা কতটুকু আছে এই দ্রবণের মধ্যে, সেটা আমরা বের করবো কিভাবে? আচ্ছা,
এখন একটা বিষয়, সেটা হচ্ছে আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সঙ্গে ফেরাস সালফেটের যে জারণ বিজন বিক্রিয়াটি আছে, সেই জারণ বিজন বিক্রিয়া থেকে কিন্তু আমরা দেখতে পারি যে 1 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেট বা 2 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেট 10 মোল ফেরাস সালফেটের সঙ্গে বিক্রিয়া করে, বা 1 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেট বিক্রিয়া করা হচ্ছে 5 মোল ফেরাস সালফেটের সঙ্গে। বিক্রিয়াটি দেখো, আগে আমি বলছি সেভাবে একটু খেয়াল করে তোমরা। পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সঙ্গে ফেরাস সালফেটের জারণ বিজন বিক্রিয়াটি কিন্তু নিম্নরূপ, সমতাকরণ বিক্রিয়াটি। 10 মোল ফেরাস সালফেট আর সালফুরিক অ্যাসিড মেবি 8 অণু সালফুরিক অ্যাসিড, সমতাকরণ বিক্রিয়াটি এমন, পটাশিয়াম সালফেট উৎপন্ন হয়, ম্যাঙ্গানিজ সালফেট উৎপন্ন হয় 2 মোল, তারপর ফেরিক সালফেট তৈরি হয়, ফেরিক সালফেট তৈরি হবে, ফেরিক সালফেট তৈরি হয় 5 মোল, এবং পানি তৈরি হয় 8। এই হচ্ছে জারণ বিজন সমতাকরণ বিক্রিয়া পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সঙ্গে ফেরাস সালফেট। তো এখান থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 2 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেট সমান হচ্ছে 10 মোল ফেরাস সালফেট। 2 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেট সমান হচ্ছে, মানে সমান ধরা যায় না পুরোপুরি, সেই জন্য 3টি চিহ্ন দেওয়া হয়, সমান চিহ্ন দেওয়া হয়, 10 মোল ফেরাস সালফেট। তো এখানে দুটি দ্রবণীর দেখো শুধুমাত্র আয়তন দেয়া আছে। আমরা কিন্তু এভাবে এই ধরনের বিক্রিয়া করেছিলাম যে 1 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেট বিক্রিয়া করে, এই অনুসারে আর কি 1 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেট বিক্রিয়া করে 5 মোল ফেরাস সালফেটের সঙ্গে। যেহেতু আয়রনের কথা বলা হয়েছে, তাই আমরা শুধুমাত্র ফেরাস সালফেট না বলে আমরা আয়রনের 5 মোল আয়রনের সাথে, আয়রনের পারমাণবিক ভর হচ্ছে 55.85 গ্রাম। তার মানে আমরা এভাবে লিখতে পারি 5 × 55.85 গ্রাম আয়রনের সাথে। তারপর আমরা 1 মোলকে আমরা কি করতাম, 1 মোলকে হচ্ছে আয়তন এবং ঘনমাত্রা লিখতাম। অর্থাৎ 1 মোল সমান হচ্ছে 1000 ml 1 মোলার পটাশিয়াম পারম্যাঙ্গানেট বিক্রিয়া করে এর সাথে। কিন্তু কথা হচ্ছে তারপর আমরা এখানে যেটা দেওয়া আছে আয়তন এবং ঘনমাত্রা যেটা থাকতো সেখান থেকে এর সাহায্য নিয়ে বের করতাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি আবার বলছি, দেখো যে এই দুটি তথ্য দিয়ে আমি এখান থেকে বিক্রিয়ার সাহায্যে আয়রনের পরিমাণ বের করতে পারবো কিনা, সেজন্য আমি কি করলাম, আমরা এর আগে যে ধরনের গণিতিক সমস্যা করেছিলাম সেখানে কিন্তু এভাবে করেছিলাম যে 1 মোল পটাশিয়াম বিক্রিয়া করে 5 মোল আয়রনের সঙ্গে, অতএব 1000 মিলিলিটার 1 মোলার পটাশিয়াম বিক্রিয়া করবে এত গ্রামের সঙ্গে। তাহলে এই যে আমি যদি এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের আয়তনের পাশাপাশি যদি ঘনমাত্রা জানতাম, তাহলে কিন্তু ইজিলি বের করতে পারতাম যে 15 ml আর যে ঘনমাত্রাটি দেয়া থাকতো মনে করো, সেই ঘনমাত্রার পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সঙ্গে কত মোল আয়রন বিক্রিয়া করবে। কিন্তু আমাদের কিন্তু পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কোনো ঘনমাত্রা দেয়া নেই, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ঘনমাত্রা কিন্তু দেয়া নেই। তাহলে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ঘনমাত্রা অবশ্যই আমাকে জানতে হবে। অথবা যদি ফেরাস সালফেটেরও যদি ঘনমাত্রা দেয়া থাকতো, তবুও আমি বের করতে পারতাম যে এই 15 ml পটাশিয়াম পারম্যাঙ্গানেট কত টুকু আয়রনের সাথে বিক্রিয়া করবে, বা এর মধ্যে কতটুকু আয়রন আছে সেটা আমরা কীভাবে পাবো। ফেরাস সালফেটেরও ঘনমাত্রা দেওয়া নেই, সেই জন্য আমাদের কী করতে হচ্ছে, এখানে আসলে এই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ঘনমাত্রা আমাকে জানতে হবে। কার সাহায্য নিয়ে জানবো?
এ এবং ডির মধ্যে একটা বিক্রিয়ার কথা বলা হয়েছে। দেখো, এ ও ডি পাত্রের দ্রবণ একত্রিত করলে একটি বিশেষ বিক্রিয়া ঘটে যার যুগপৎ বলে অনুমান করা হয়। তেমন আমাকে এ এবং ডি বিক্রিয়ার মধ্যে আগে যুগপৎ বিক্রিয়া বা জারণ বিজারণ বিক্রিয়াটি আগে সমতাকরণ করে নিতে হবে। অর্থাৎ এটা গ নাম্বার কোশ্চেন। এই অংশটুকু হচ্ছে, এই অংশটুকু সৃজনশীলের আসলে গ নাম্বার প্রশ্ন। আশা করি তোমরা অনেক সময় জানো যে ঘ নাম্বার প্রশ্নে, গ নাম্বার প্রশ্নের উত্তরের কোনো একটা ইনফরমেশন দরকার হয়, এটা কিন্তু তোমরা জানো, অনেক সময় দরকার, অনেক সৃজনশীল। সেই জন্য এই অংশটি হচ্ছে গ নাম্বার প্রশ্ন, আর এটি হচ্ছে, এই প্রশ্নটি আসলে ঘ নাম্বারে। তাহলে গ নাম্বার প্রশ্নটি আমরা যদি সমাধান করি যে এ এবং বি কে বিক্রিয়া করলে যে যুগপৎ ঘটবে, জারণ বিজারণ ঘটবে, সেটা যদি আমরা করি, পরের পেজে দেখো তো, পটাশিয়াম পারম্যাঙ্গনেটের সঙ্গে অক্সালিক অ্যাসিডের বিক্রিয়া, অম্লীয় মাধ্যমে বিক্রিয়া। তো আমরা যদি পটাশিয়াম পারম্যাঙ্গনেটের সঙ্গে অক্সালিক অ্যাসিডের বিক্রিয়া করি তাহলে কীরকম হবে, সেই জারণ বিজারণ বিক্রিয়াটি কেমন? বলতে জানো যে পটাশিয়াম পারম্যাঙ্গনেট জারক, তাহলে গ নাম্বার প্রশ্ন মনে করো উত্তর। পটাশিয়াম পারম্যাঙ্গনেট জারক, তাহলে জারকের জন্য আমরা কি লিখবো? বিজারণ অর্ধ বিক্রিয়া লিখবো। বিজারণ অর্ধ বিক্রিয়া। পটাশিয়াম পারম্যাঙ্গনেটের পটাশিয়াম হচ্ছে দর্শক আয়ন, তাহলে পারম্যাঙ্গানেট আয়ন লিখবো শুধু। এবং এখানে ম্যাঙ্গানিজের জারণ অবস্থা কিন্তু 7, এবং তোমরা জানো যে অম্লীয় মাধ্যমে ম্যাঙ্গানিজ 7 থেকে ম্যাঙ্গানিজ 2+ হয়, 2+ হয়। অর্থাৎ +7 থেকে +2 হতে হলে 5টি ইলেকট্রন গ্রহণ করতে হবে। তার মানে ম্যাঙ্গানিজ অম্লীয় মাধ্যমে 5টি ইলেকট্রন গ্রহণ করে 2+ হয়, এবং এখানে 4টি অক্সিজেন আছে, তার মানে পাশে 4টি পানির অণু হবে। 4টি পানির অণু থেকে হাইড্রোজেনের সমতাকরণ করার জন্য বিপরীত পাশে 4 × 8টি হাইড্রোজেন আয়ন হবে। ওকে, এ গেল বিজারণ বিক্রিয়া। এখন জারককে, জারক হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গনেট, তার জন্য আমরা বিজারণ বিক্রিয়া লিখলাম। এন্ড বিজারক হচ্ছে অক্সালিক অ্যাসিড, যার জন্য লিখবো জারণ বিক্রিয়া। জারণ অর্ধ বিক্রিয়া। অক্সালিক অ্যাসিডটা যদি আমরা লিখি, অক্সালিক অ্যাসিড H2C2O4, তো সেখানে আমরা হাইড্রোজেন বাদ দিয়ে C2O4, হাইড্রোজেন দর্শক আয়ন হিসেবে বাদ দিয়ে, হাইড্রোজেন 2টি ছিল, 2টি হাইড্রোজেন মানে 2 হাইড্রোজেন প্লাস, তাহলে আমরা যদি সে দর্শক আয়ন বাদ দিয়ে লিখি তাহলে C2O4 2 মাইনাস আমরা লিখবো। ওকে, তো এখানে কার্বনের জারণ অবস্থা কত? কার্বনের এখানে জারণ অবস্থা হচ্ছে, আমরা যদি ক্যালকুলেশন করি, অক্সিজেন হচ্ছে -2, তার সঙ্গে 4 আছে, তাহলে -8 হবে। -8টা অপোজিট সাইডে গেলে হবে হচ্ছে +8, +8 থেকে 2 মাইনাস বা +3 হবে। 3 কে 2 দ্বারা ডিভাইড করলে আমরা 6, 8 থেকে 6 হবে। আচ্ছা, আমরা তাহলে এখানে কার্বনের জারণ অবস্থা হচ্ছে +3, আর অক্সালিক অ্যাসিডের কার্বন সাধারণত কার্বন ডাইঅক্সাইডে কনভার্ট হয়ে যায়, যেখানে কার্বন ডাইঅক্সাইডে কার্বনের জারণ অবস্থা হচ্ছে +4, তাহলে +3, এখানে কিন্তু কার্বনের জারণ অবস্থা হচ্ছে +3, আর এখানে হচ্ছে +4, তাহলে +3 থেকে +4 হতে হলে 1টি ইলেকট্রন দান করতে হবে। তাহলে একটি কার্বনের ক্ষেত্রে 1টি ইলেকট্রন দান করতে হবে, কারণ সেখানে 2টি, তাহলে ইলেকট্রন দান করতে হবে 2টি ইলেকট্রন দান করতে হবে। ওকে, তাহলে এখানে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে 2 মোল। তাহলে এ হচ্ছে জারণ বিক্রিয়া বিজারকের জন্য, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দ্বারা চিহ্নিত করবো, এটাকে 1 নম্বর সমীকরণ দ্বারা চিহ্নিত করবো। তো বলেছে যে জারণ বিজারণের যুগপৎ ঘটে, এই কথাটি উল্লেখ করা হয়েছে, জারণ বিজারণের যুগপৎ ঘটে। তাহলে যুগপৎ মানে একই সঙ্গে ঘটে। তাহলে এখানে দেখো, জারক এখানে গ্রহণ করেছে 5টি ইলেকট্রন, কিন্তু বিজারক দান করেছে 2টি ইলেকট্রন। তাহলে সমন্বয় করতে হবে ইলেকট্রন আদান প্রদানের। তাহলে 2 কে কি করতে হবে? 5 দ্বারা গুণ করতে হবে, গুণ করে 1 নম্বরের সঙ্গে যোগ করতে হবে। সরি, 1 নম্বরকে আবার 2 দ্বারা গুণ করতে হবে, কারণ একে যদি 5 দ্বারা গুণ করি 5 দুগুণে 10 হবে, একে 2 দ্বারা গুণ করলে 5 দুগুণে 10 হবে। তাহলে আমরা 2 নম্বরকে 5 দ্বারা গুণ করি, তাহলে 5 অক্সালেট আয়ন
5 দুগুণ 10টা ইলেকট্রন, 5 দুগুণ 10টি কার্বন ডাইঅক্সাইড। আর একে গুণ করবো 2 দ্বারা, তাহলে 2 পারম্যাঙ্গানেট প্লাস 5 দুগুণ 10টি ইলেকট্রন প্লাস 16টি হাইড্রোজেন আয়ন। আর এই পাশে হচ্ছে 2 ম্যাঙ্গানিজ আয়ন, ম্যাঙ্গানিজ 2 প্লাস 4 দুগুণ 8 পানি। ওকে, এখন আমরা যদি এটাকে যোগ করি, যোগ করলে দেখবো 10টি ইলেকট্রন কেটে গেল। তাহলে 5 একবারে আমরা অক্সালেট 2 পারম্যাঙ্গানেট 16 হাইড্রোজেন আয়ন, আর এই পাশে 2 ম্যাঙ্গানিজ আয়ন, ম্যাঙ্গানিজ 2 প্লাস আর কি, তারপর 10 অণু কার্বন ডাইঅক্সাইড, আর হচ্ছে 8 অণু পানি। আমরা যদি 10 আয়ন সহ লিখি, দর্শক আয়ন সহ যদি লিখি, এর সঙ্গে ছিল হাইড্রোজেন দর্শক আয়ন 5H2C2O4। এখন আর 2 মাইনাস হবে না, কারণ আমরা দর্শক আয়ন যোগ করেছি। 2 এর সঙ্গে ছিল পটাশিয়াম পারম্যাঙ্গানেট প্লাস হাইড্রোজেন আয়ন আছে, তার মানে সালফুরিক অ্যাসিড ক্ষেত্রে হাইড্রোজেন আয়ন আছে এখানে 16টি, তার মানে হবে 8টি সালফুরিক অ্যাসিড। সালফুরিক অ্যাসিডটাকে আমরা লিখি, তারপর দেখা যাক সালফেটের সমতাকরণের জন্য আমরা কম করতে পারি। 2 ম্যাঙ্গানিজ সালফেট, ম্যাঙ্গানিজের সঙ্গে সালফেট যুক্ত হবে, 2 ম্যাঙ্গানিজ সালফেট হবে, প্লাস 10 অণু কার্বন ডাইঅক্সাইড প্লাস 8 অণু পানি। আচ্ছা, এখন আমরা দেখি যে সমতাকরণ হয়েছে কিনা। হাইড্রোজেন এখানে আছে 5 দুগুণ 10টি, 5 দুগুণ 10টি, আর এখানে হচ্ছে 8 দুগুণ 16টি, 16 আর 10 26টি। এ পাশে হাইড্রোজেন আছে 8 দুগুণ 10টি, 8 দুগুণ 16টি, সরি। তার মানে হচ্ছে 10টি বাদ দিতে হবে, 10টি বাদ দেওয়া মানে এখানে 5টি বাদ দিতে হবে, তাহলে এখানে আসলে 3 হবে। ওকে, তাহলে পটাশিয়াম সালফেট ম্যাঙ্গানিজ, শুধু পটাশিয়াম সালফেটটা যোগ করলে হয়ে যাচ্ছে পটাশিয়াম সালফেট। এ হচ্ছে সমতাকরণ। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে এইভাবে সমতাকরণ করে বলবো আমরা যে এখানে দেখা যাচ্ছে যে জারক যে কয়টি ইলেকট্রন গ্রহণ করছে, বিজারক ঠিক সেই পরিমাণ ইলেকট্রনই দান করছে। অর্থাৎ জারক ইলেকট্রন তখনই গ্রহণ করতে পারবে যখন বিজারক তার ইলেকট্রন ছাড়বে। অর্থাৎ জারণ এবং বিজন বিক্রিয়া একই সঙ্গে ঘটে, বা এই দুটি এ এবং ডি পাত্র একসঙ্গে মিশ্রিত করলে এদের মধ্যে বিক্রিয়াটি একটা যুগপৎ বিক্রিয়া, এটা প্রমাণিত হয়, এভাবে বলতে হবে। ওকে, তাহলে এই যে বিক্রিয়াটি আছে, বিক্রিয়াটির সাহায্যে আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ঘনমাত্রা বের করতে পারবো। কিভাবে? কারণ পটাশিয়াম পারম্যাঙ্গানেট জারকের আয়তন আমরা জানি, অপরদিকে অক্সালিক অ্যাসিড বিজারকের ঘনমাত্রা এবং আয়তন আমরা জানি। তো আমরা এই দুটোর সম্পর্কটা আমরা একটু আগে দেখলাম যে 2 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেট 5 মোল অক্সালিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে। তাহলে এখান থেকে কিন্তু আমরা ঘনমাত্রা বের করে নিতে পারবো। যদিও এখানে গ নাম্বার প্রশ্নেই, বা এখানে যে প্রশ্নটি আছে খেয়াল করো, এই যে অংশটুকু আছে গ নাম্বার প্রশ্ন হিসেবে আমরা চিন্তা করেছি, এখানে কিন্তু কোনো জায়গায় ঘনমাত্রা বের করতে বলা হয়নি পটাশিয়াম পারম্যাঙ্গানেট। কিন্তু ঘ নাম্বার প্রশ্নের জন্য, ঘ নাম্বার প্রশ্নটি সমাধান করার জন্য আমাদের কিন্তু অবশ্যই এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ঘনমাত্রাটা জানতে হবে। আচ্ছা, যা হোক, তো
আমরা গ নাম্বার প্রশ্নটি এই পর্যন্তই করব। গ নাম্বার প্রশ্নটি এই পর্যন্তই। এভাবে দান বিধান সমতাকরণ করে বলবো যে জারকের ক্ষেত্রে যে কটি ইলেকট্রন গ্রহণ করেছে বিজারক ঠিক সেই পরিমাণ ইলেকট্রন দান করেছে, অর্থাৎ জারক ইলেকট্রন গ্রহণ তখনই ঘটবে যদি বিজারক ইলেকট্রন দান করে, অর্থাৎ এই এ এবং ডি পাত্র মিশ্রিত করলে এই জারণ বিজন বিক্রিয়াটি যুগপৎ ঘটে। আচ্ছা, যা হোক, এই সম্পর্কটার সাহায্য নিয়ে আমরা ঘ নাম্বার যেটা করব, আমরা বলবো যে গ হতে প্রাপ্ত, এই সম্পর্কটুকু থাকবেই। এভাবে একটা এক পাশে ধরো আগে করে নেওয়া লাগতো, ধরো ঘ নাম্বার পেজ কি আর আছে, আচ্ছা দেখি না, পেজ আর নিইনি আমি। যা হোক, তাহলে এখানে আমরা এটা মনে করো ঘ নাম্বার প্রশ্ন। ঘ নাম্বার প্রশ্ন নেই, প্রথমেই যেটা করতে হবে তোমাকে ঘ নাম্বার উত্তরের জন্য, অর্থাৎ এই অংশটুকু উত্তরের জন্য প্রথমেই যেটা করতে হবে যে গ হতে পাই। আচ্ছা, গ নাম্বারের সাহায্য নিয়ে আমরা পটাশিয়াম পারমাণবিক ঘনমাত্রা বের করবো। গ হতে পাই ধরো V1S1 সমান V2S2। V1S1 যদি পটাশিয়াম পারম্যাঙ্গানেটের আয়তন এবং ঘনমাত্রা হয়, তো তার সামনে যাবে অক্সালিক অ্যাসিড। অক্সালিক অ্যাসিড কত দেখলাম আমরা? 5 মোল। আর এটা হচ্ছে অক্সালিক অ্যাসিড, তার সামনে যাবে পটাশিয়াম পারম্যাঙ্গানেট 2 মোল। আমরা বের করবো কি? পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ঘনমাত্রা, অর্থাৎ S1 বের করবো। তাহলে S1 বের করতে হলে 2 ইন্টু V2S2 ডিভাইডেড বাই V1। এটা কিন্তু একটু আলাদাভাবে এই পাশে করে নিতে হবে, প্রথমে এটা করে নিতে হবে। আমি এটা তোমাদের একটু এই ম্যাথটা বোঝানোর জন্য এখানে আগে সমতাকরণ বিক্রিয়া লিখেছিলাম। ডি ও এই পাত্র মিশ্রিত করলে কি ধরনের সমতাকরণ বিক্রিয়া হবে সেটা লিখেছিলাম। আসলে ঘ নাম্বারটি করার আগে তো গ নাম্বার অংশটি করতে হবে, করে ঘ নাম্বার প্রশ্ন যাওয়ার আগে আমাদের এভাবে করতে হবে যে গ হতে পাই। আচ্ছা, S1 যদি বের করে নেই, তাহলে S1 সমান হচ্ছে 2 ইন্টু V2 কত? V2 হচ্ছে অক্সালিক অ্যাসিডের আয়তন, অক্সালিক অ্যাসিডের আয়তন কত? 25, ঘনমাত্রা 0.1। তাহলে 25 ইন্টু 0.1 ডিভাইডেড বাই V1টা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের আয়তন 15। আচ্ছা, এখান থেকে আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ঘনমাত্রা ক্যালকুলেশন করলে যেটা পাবো সেটা হচ্ছে 0.067 মোলার। তাহলে এটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ঘনমাত্রা আমরা পেলাম। ধরো এখানে লিখে রাখলাম 0.067 মোলার। তাহলে আমরা ডি পাত্রের যে উপাদানটি আছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এর ঘনমাত্রাটা বের করে ফেলেছি গ নাম্বার প্রশ্নের সাহায্য নিয়ে। এখন আমরা এই দুটি পাত্র যখন মিশ্রিত করা হবে ডি এবং ই পাত্র, যেটা হচ্ছে এই বিক্রিয়াটি, এই বিক্রিয়ার সাহায্যে এখন আমরা খুব সহজে আয়রনের লোহার পরিমাণ কতটুকু আছে এটা বের করতে পারবো। কিভাবে দেখো, এখানে যেহেতু আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেট ঘনমাত্রা পেয়েছি, এখন কিন্তু ফেরাস সালফারের ঘনমাত্রা আমরা ইজিলি বের করতে পারবো। সেটা কিভাবে? এই যে সম্পর্ক আমরা দেখছি 2:10 অনুপাতে। তাহলে V1S1 যদি ধরো আবার V1S1 সমান V2S2। V1S1 হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের আয়তন এবং ঘনমাত্রা, তার সামনে হচ্ছে ফেরাস সালফেট। ফেরাস সালফেট হচ্ছে 10, আর এটা হচ্ছে ফেরাস সালফেট, তার সামনে হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট 2। আমরা বের করবো কি? ফেরাস সালফেটের ঘনমাত্রা S2 বের করব। S2 বের করতে হলে 10 ইন্টু V1S1 ডিভাইডেড বাই 2V2। তাহলে 10, V1টা আমাদের কত? পটাশিয়াম পারম্যাঙ্গানেটের আয়তন হচ্ছে 15, এবং S1 হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ঘনমাত্রা, যেটা হচ্ছে 0.067, আর পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ফেরাস সালফেটের আয়তন হচ্ছে 12। এখান থেকে যদি আমি ক্যালকুলেশন করি, ঘনমাত্রা যেটা পাবো ফেরাস সালফেটের যেটা, সেটা হচ্ছে 0.42 মোলার। তাহলে আমরা ফেরাস সালফেটের ঘনমাত্রা পেয়েছি, যেটা হচ্ছে 0.42 মোলার।
তাহলে ফেরাস সালফেটের আমরা ঘনমাত্রা পেলাম, আয়তন পেলাম। এখন খুব সহজেই এই ঘনমাত্রা এবং আয়তন থেকে আমরা লোহার পরিমাণ কতটুকু আছে সেটা কিন্তু খুব সহজে বের করতে পারবো। যেমন 1 মোল ফেরাস সালফেট মানে কিন্তু সেখানে 1 মোল ফেরাস সালফেটে কতটুকু থাকবে? 1 মোল ফেরাস সালফেটে আয়রন থাকে কত? 1 মোল আয়রন, অর্থাৎ 55.85 গ্রাম লোহা। 1 মোল মানে কি? 1000 ml। 1000 ml 1 মোলার ফেরাস সালফেটে 55.85 গ্রাম লোহা থাকে। আর আমাদের আছে কত? 12 ml 0.42 মোলার। 12 ml 0.42 মোলার কতটুকু থাকবে এটা খুব সহজে ক্যালকুলেশন করা যাবে। তাহলে এইভাবে গাণিতিক সমস্যা থাকতে পারে, এই সৃজনশীল থাকতে পারে আর কি। তো এই ধরনের সৃজনশীলগুলো একটু কঠিন, তারপরও আমাদের যদি ওই সমতাকরণটি একটু প্র্যাকটিস থাকে তাহলে কিন্তু সম্পর্কটা জানা থাকলে এই ধরনের ম্যাথগুলো খুব সহজেই করা যাবে। এখানে কিন্তু ফেরাস সালফেটের ঘনমাত্রা এবং আয়তন দিয়ে কিন্তু আমরা সরাসরি এইচ সমান যে 1000 W ভাগ MV এই ফর্মুলাতেও কিন্তু আমরা এই পরিমাণটা বের করতে পারতাম। ফেরাস সালফেটের লোহার পরিমাণ কতটুকু আছে পরিমাণটা বের করতে পারতাম এই সম্পর্ক থেকে ব্যবহার করে, অথবা আমরা এখানে যেভাবে করলাম এই উপায়ে এখানেও এইভাবে সম্ভব। তাহলে আজকে এ পর্যন্তই। আমাদের মোটামুটি জারণ বিজারণ সমতাকরণটা প্রায় শেষ হয়ে গিয়েছে। আর আয়োডোমিথি এবং আয়োডিমিথি একটা টপিকস আছে, তার সঙ্গে বিয়ার-ল্যাম্বার্ট ল আছে। তো আগামী লেকচারে ইনশাল্লাহ পরিমাণগত রসায়ন চ্যাপ্টারটি শেষ হয়ে যাবে। ওকে, ধন্যবাদ সবাইকে।